এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। মাছের চার দেওয়া বলে, টোপ দেওয়া বলে না, ওই যদি চলতে থাকে তাহলে এরা কতক্ষণ সহ্য করবে এগুলো, তাই না? আমরা ভারতবর্ষের অধিবাসী, আমরা ভারতবর্ষের নাগরিকত্ব চেয়েছি। যারা পলিটিক্স করছে এটা নিয়ে, তাদের পলিটিক্স করে কোনো লাভ হবে না। সিএএ কার্যকর না হওয়ায় কয়েকদিন আগে এভাবেই কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর বুধবার তাঁর গলায় শোনা গেল অনেকটা নরম সুর। অ্যাকচুয়ালি আমাদের কমিউনিটি জানতে চেয়েছে এটা নিয়ে আদৌ কি হতে চলেছে সিএটা। তারা একটু কনফিউজ ছিল। এটা আমরা ক্লিয়ারও হব আগামী দিনে, যখন মাননীয় গৃহমন্ত্রী আসবেন আমরা ক্লিয়ার হয়ে যাবো অটোমেটিক। এটাই আমাদের দাবি ছিল যে এটা নিয়ে কী হতে চলেছে। মাননীয় গৃহমন্ত্রী আশা রাখি জানুয়ারির 19 তারিখে অথবা 20 তারিখের ভেতরে আমাদের শ্রীদাম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসবেন এবং সমস্ত উদ্বাস্তু সমাজকে অ্যাড্রেস করবেন যে এটা নিয়ে উনি আগামী দিনে কি পদক্ষেপ নেবেন বা কী করতে চলেছেন। আইন হয়েছে, আইন বলবৎ হবে এবং এটা কবে হবে কি বৃত্তান্ত আপনাদের যা করার জন্য যিনি অথরিটি সেই গৃহমন্ত্রী আশা করা যাচ্ছে জানুয়ারি মাসে যে কোনো দিন আসছেন এবং ঠাকুরনগরে মিটিং করবেন। তিনি বিস্তারিতভাবে আপনাদের কাছে এর ব্যাখ্যা দেবেন। তৃণমূল অবশ্য সিএএ ইস্যুতে বিজেপির দাবিকে কোনো গুরুত্বই দিচ্ছে না। মুকুল রায় এবং শান্তনু ঠাকুর কেউই নাগরিকত্ব আইনের ব্যাপারটা বোঝে বলে আমার মনে হয় না। মতুয়াদের ক্ষেত্রে এই আইনের কোনো দরকারই নেই, তাদের নাগরিকত্ব আছে, এটা নিয়ে প্রশ্ন উঠবে কেন? আসামে ওরা এনআরসি করতে গিয়ে ওরা দেখলো ওদের রিভার্স হচ্ছে, সেই জন্য কেন্দ্র থমকে দাঁড়িয়ে গেছে। এগুলো কাকে ছেলে ভোলাচ্ছেন এরা নিজেরাও বুঝছেন না। কয়েকদিন আগে সিএএ কার্যকর না হওয়া নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন শান্তনু ঠাকুর। এমনকি তার বিজেপি ছাড়া জল্পনাও জোরালো হয়ে ওঠে। শেষমেশ বনগাঁর বিজেপি সাংসদের মানভঞ্জনে তাঁর সঙ্গে বৈঠকে বসেন দিলীপ ঘোষ, মুকুল রায়রা। বুধবার অবশ্য দল ছাড়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি। আমাদের আদর্শগত জায়গাটা হচ্ছে সিএ ইমপ্লিমেন্ট হওয়া। সেটা নিয়ে আমার সরকারকে আমি বারবার রিকোয়েস্ট করছি। তার মানে এই নয় যারা সিএ এর বিরোধিতা করেছে তাদের পক্ষে গিয়ে যোগদান করার কোনো প্রশ্নই আসে না। এই প্রশ্ন অবান্তর। এ রাজ্যে বনগাঁ এবং রানাঘাট লোকসভা আসন দুটিতে মতুয়ারা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। গত লোকসভা ভোটে দুটি আসনেই জিতেছে বিজেপি। এবার সামনে বিধানসভা ভোট। রাজ্যে প্রায় 48টি বিধানসভা আসনে বড় ফ্যাক্টর মতুয়া ভোট। এই প্রেক্ষাপটে নতুন বছরের শুরুতে বঙ্গ সফরে এসে কি সিএএ ইস্যুতে মতুয়াদের উদ্দেশ্যে কোনো বার্তা দেবেন অমিত শাহ? সেদিকেই নজর রাজনৈতিক মহলের। জিরাম করঞ্জাই ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। জমি বিতর্কে অমর্ত্য সেনকে নিয়ে অব্যাহত রাজনৈতিক তরজা। জমি দখলের অভিযোগ উঠেছে, জবাব দিতেই হবে। নোবেল ফেরাবেন কি? নোবেলজয়ী অর্থনীতিবিদকে এবার এই ভাষাতেই কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। অশিক্ষিতদের মতো কথা পাল্টা সমালোচনা করেছেন ফেরাদ হাকিম। জমি চোরকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে, অত্যন্ত নোংরা, অশিক্ষিতদের মতন কথা। অমর্ত্য সেনের বাড়ি জমি বিতর্ক ঘিরে রাজনৈতিক তরজা থামার কোনো লক্ষণ নেই। মুখ্যমন্ত্রী বোলপুর থেকে এ নিয়ে মুখ খোলার পর বুধবার ফের নোবেলজয়ী অর্থনীতিবিদকে আক্রমণ করেন বিজেপি রাজ্য সভাপতি। এখন কথা উঠেছে তার জমিটা নাকি সেটা বিশ্বভারতীর জায়গা দখল করা। তার জবাব দেওয়া উচিত, কাগজপত্র দেখানো উচিত তাই না হয়। আর যদি কেউ বলে থাকে মিথ্যা কথা, তার নামে কেস করা উচিত। কেন এত বড় একটা লোকের নামে মিথ্যা কথা বলবে? আর যদি না হয়, সত্য কথা হয়, জমি বেরোয়, কবজা করা অভ্যাস, তখন তো জবাব দিতে হবে। নোবেল প্রাইজ কি ফেরত দেবেন বাঙালিকে অপমান করার জন্য? জমি চোরকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। এই বিতর্কে অমর্ত্য সেনের পাশে থাকার বার্তা দিয়ে তাকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী। ধন্যবাদ জানিয়ে তাকে উত্তর দেন নোবেলজয়ী অর্থনীতিবিদও। মঙ্গলবার বোলপুর থেকে এ নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বভারতীতে আজকে অকথার কথা, এবং আমি পরিষ্কার বলছি, মনে রাখবেন এক ভিন্ন রাজনীতি এখানে আমদানি করা হয়েছে। এরপর বিষয়টি নিয়ে মুখ খোলেন বিশ্বভারতীর উপাচার্য। অডিটের কিছু অবজেকশন এসছে। অডিট অবজেকশন এটাই ধরা পড়েছে যে 77 একর জমি কবজা করা হয়েছে। তার মধ্যে কিছু কিছু লোকের জমি আছে যেটা সম্বন্ধে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। আমরা আলোচনা করব একাডেমিক কাউন্সিলে, আমরা আলোচনা করব এক্সিকিউটিভ কাউন্সিলে। সেই সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ ঠিক হবে। সো এই মুহূর্তে এই অধ্যাপক সেনের ব্যাপারে যে ধরনের আলোচনা চলছে, যে বিতর্কের কথা আপনি বললেন, সেই বিতর্কটা আমরাও শুনছি, তবে এতে কিন্তু আমাদের কোনো ভূমিকা নেই। 24 ঘন্টা যেতে না যেতে অমর্ত্য সেনের পাশে দাঁড়ানোয় মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন দিলীপ ঘোষ। আমার মনে হয় মমতা ব্যানার্জি আগে তথ্য প্রমাণ দেওয়া উচিত, কারণ উনি ছুটে গিয়ে ওখানে ঝোল টানছেন।
সব মিলিয়ে 21-এর বিধানসভা ভোটের আগে শান্তিনিকেতনে 2 নোবেল জয়ীকে নিয়ে তৃণমূল বিজেপির চাপানুতর ক্রমশ বাড়ছে। অনির্বাণ বিশ্বাস, সঞ্চয় মিত্র, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। হেভিওয়েটদের গ্রাম সফর ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। বুধবার বোলপুর থেকে ফেরার পথে আচমকাই গ্রামে চলে যান মুখ্যমন্ত্রী, যা নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি। এর আগে রাজ্য সফরে এসে আদিবাসী ও বাউলের ঘরে খাবার খেয়েছিলেন অমিত শাহ, যা নিয়ে তাকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। বোলপুর থেকে ফেরার সময় বুধবার বীরভূমের সরকারডাঙ্গা ও বল্লভপুর ডাঙ্গা গ্রামে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে গ্রামবাসীদের একাংশ বেশ খুশি। আবার মুখ্যমন্ত্রী ফিরতেই অনেকে অভিযোগ করেছেন তারা সরকারি প্রকল্পের সুযোগ সুবিধে পাচ্ছেন না। এ নিয়ে যথারীতি শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজাও। মুখ্যমন্ত্রী এদিন যে সরকারডাঙ্গা ও বল্লভপুর ডাঙ্গা গ্রামে গেছিলেন, আদিবাসী অধ্যুষিত সেই গ্রাম দুটি রূপপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে। বর্তমানে এই পঞ্চায়েত তৃণমূলের দখলে, কিন্তু গত লোকসভা ভোটে এই গ্রাম পঞ্চায়েতে এগিয়ে ছিল বিজেপি। বল্লভপুর বুথে 163 ভোটে এগিয়ে ছিল তারা। সেই গ্রামে মুখ্যমন্ত্রীর যাওয়া নিয়ে সুর চড়িয়েছে বিজেপি। ममता जी का नाटक अब सब समझ गए हैं। सत्ता के अहंकार में इतनी मदमस्त हो जाती है कि उन्हें जनता दिखाई नहीं देती है। अब जब चुनाव हारने जा रही है तब उनको जनता दिख रही है, इसलिए जनता अब उनके चेहरे को समझ गई है। उनके इस नाटक से कोई फर्क नहीं पड़ेगा। এর আগে বোলপুরে এসে বাসুদেব দাস বাউলের বাড়িতে খাবার খেয়েছিলেন অমিত শাহ, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি কোনো কথা বলতে পারেননি বলে জানান বাসুদেব দাস। আমি ভেবেছিলাম উনি আমার সঙ্গে কিছু বলবেন, বললে আমি আমার দুঃখের কথাটা বলতাম, কিন্তু উনি আমাকে সেই সুযোগটাই দিলেন না। যাই হোক, আমার খুব খারাপ লাগলো যে উনি আমার বাড়িতে এলো আর আমাকে কিছু জিজ্ঞাসা করলো না। আদিবাসী তপশিলীদের বাড়িতে বিজেপি নেতাদের খাওয়া নিয়ে মঙ্গলবার কটাক্ষ ছুঁড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রতি সপ্তাহে একবার চায়ের সাথে 5 স্টারের খাবার, আর দেখাচ্ছে ওটা আদিবাসীর ঘরবাড়ি, আদিবাসী পাহাড়দার। না বন্ধু, তা নয়। আমার আদিবাসী ভাই বোনেদের অপমান করার কোনো অধিকার তোমাদের নেই। এর আগে বাঁকুড়া সফরে এসে আদিবাসী পরিবারের ঘরে খাবার খেয়েছিলেন অমিত শাহ। কিছুদিন পর বাঁকুড়া সফরে গিয়ে একটি গ্রামে চলে যান মুখ্যমন্ত্রী। খাটিয়ায় বসে কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। সেবারও 2 হেভিওয়েটের বাঁকুড়া সফর ঘিরে তুঙ্গে উঠেছিল তৃণমূল বিজেপি তরজা। এবার তার পুনরাবৃত্তি হলো বীরভূমে, জানিয়ে রাজ্য রাজনীতি সরগরম। কিন্তু এতে গরিব গ্রামবাসীদের কি কিছু লাভ হচ্ছে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। উজ্জ্বল মুখোপাধ্যায় ও ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের সভায় যাওয়ার পথে হামলায় আহত বিজেপি কর্মীদের হাসপাতালে দেখতে গেলেন শুভেন্দু অধিকারী। বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে তাঁর অভিযোগ, এফআইআর এর নাম না থাকা 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ফের ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে তৃণমূল। মঙ্গলবার শুভেন্দু অধিকারীর সভায় যাওয়ার পথে বিজেপি কর্মীদের উপরে হামলা ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে নন্দীগ্রাম। বুধবার আহত দলীয় কর্মীদের হাসপাতালে দেখতে যান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। প্রথমে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল ও তারপর তমলুক জেলা হাসপাতালে যান তিনি। আহতদের কাউকে বুকে টেনে নেন, কারোর গায়ে মাথায় হাত বুলিয়ে স্বাস্থ্যের খোঁজ খবর নেন। কিভাবে হামলা হলো, সে সময় কতজন ছিল তাও জানতে চান শুভেন্দু অধিকারী। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। যদি কেউ মনে করে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, গুন্ডামি করে মারপিট করে এসব করবে, এটা বিগত দিনে দেখা গেছে দীর্ঘস্থায়ী হয় না। কারণ আমরা একটা বড় শক্তির সঙ্গে লড়াই করেছিলাম 7 সালে, 8 সালে, 9 সালে। সেই শক্তি কিন্তু টিকে থাকতে পারেনি। তাদের সঙ্গেও পুলিশ ছিল, টাকা ছিল, অস্ত্র ছিল, ক্যাডার ছিল, হারমাত ছিল, অনেক কিছু ছিল, চপ্পল পরা হারমাত ছিল। টিকতে পারেনি। মানুষই শেষ কথা বলেছে। এই মানুষের ভাষাটা কেউ এখন বুঝতে পারছেন না। বিগত দিনে জমি রক্ষার আন্দোলনে যেভাবে লড়েছি, ভবিষ্যতে মানুষের নিজের অধিকার রক্ষার লড়াইতে একইভাবে যুবকদের নিয়ে, যুবতীদের নিয়ে লড়ব। তৃণমূল অবশ্য এই ঘটনার সঙ্গে দলের যোগ অস্বীকার করেছে। আমরা আন্দোলনে কিছু জানি না। নন্দীগ্রামের আন্দোলনটা ছিল ভূমি আন্দোলন, সাধারণ মানুষের আন্দোলন। আর আপনি বিজেপিকে নিয়ে একটা পুজো করতে এসে বলছেন আপনি নন্দীগ্রামের আন্দোলন করবেন, এবং পরিকল্পনা করে একটা গণ্ডগোল ভাঙিয়ে দিয়ে। আপনি তো অনেক দিন থেকে পরিকল্পনা করছেন নন্দীগ্রামে একটা সাম্প্রদায়িক দ্বন্দ্ব, গণ্ডগোল তৈরি করবেন, আর সেটা তো ওনার তো লোকজন সেটাই করেছে। এটা তো একদম প্রমাণিত। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো রকম যোগ নেই। হামলার ঘটনায় মঙ্গলবার রাতে শেখ সেলিম ও শেখ রহিমুল নামে 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও এই গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। প্রত্যেকটা মানুষকে জানাতে হবে এবং 17 জনকেই গ্রেপ্তার করতে হবে। প্রত্যেকে জানে কারা করেছে, চিহ্নিত লোক। অতএব যেজনকে গ্রেফতার করেছে এফআইআর নাম নেই। অনেক সময় পুলিশ শাসক দলের আগে দলদাস ছিল, এখন কৃতদাস। তা পুলিশ অনেক সময় কথা বলে নেয়, দুটো দাও না, হয়তো সেইভাবে কথা বলে নিয়েছে যে দুটো দিয়ে যান না।
ধৃত দুজনকে বুধবার হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে তাদের 8ই জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। কোভ্যাক্সিনের চূড়ান্ত ডোজ দিলেন ফিরহাদ হাকিম। তাঁর দাবি এখনো পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি। বেলেঘাটা নাইসেডের ডিরেক্টর জানিয়েছেন জানুয়ারির মধ্যেই পরীক্ষামূলক টিকাকরণের কাজ শেষ হবে। এরই মধ্যে বর্ষবরণের সময় করোনা সতর্কতা কড়াভাবে মানার জন্য রাজ্যগুলিকে চিঠি পাঠিয়েছে কেন্দ্র। 2 ডিসেম্বর কোভ্যাক্সিনের হিউম্যান ট্রায়ালের ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বুধবার কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ দিলেন তিনি। এদিন দুপুর 1:30 নাগাদ বেলেঘাটা আইডি নাইসেডে আসেন পুরমন্ত্রী। দ্বিতীয় ডোজ নিয়ে বেরিয়ে জানান ভ্যাকসিন নেওয়ার পর তিনি ভালো আছেন। ওনারা রোজ আমাকে ফোন করতেন, কিছু প্রবলেম হলো কিনা, হেডেক হলো কিনা, জ্বর এলো কিনা, অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা, প্রায় রোজই ফোন করতেন। সেকেন্ড ভ্যাকসিনটা নিলাম যে নিশ্চিতভাবে আমার দেহে ট্রায়াল হয়েছে, কিন্তু এই ট্রায়ালটা সাকসেসফুল হবে। ওনারা বলছেন যে এই ভ্যাকসিনটা সাকসেস রেট যদি হয়ে যায় তাহলে যে কোনো ট্রেন্ডটাকেই এই ভ্যাকসিনটা নাকি মোকাবিলা করতে পারে। এখন আমার আরও 14-15 দিন টেস্ট আছে, ওনারা অবজারভেশনে রাখবেন, কিছু রক্ত নেবেন 14-15 দিন বাদে। এই টেস্টটা যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে আমাদের দেশেও 2-3 মাসের মধ্যে এই ভ্যাকসিনটা এসে যাবে। নাইসেড সূত্রে দাবি 500-র বেশি ভলেন্টিয়ারের উপরে কোভ্যাক্সিনের প্রথম ডোজের পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে। এ পর্যন্ত কারোর মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। নাইসেডের ডিরেক্টর জানান জানুয়ারির মধ্যে প্রথম পর্যায়ের পরীক্ষামূলক টিকাকরণ সম্পন্ন হবে। আমি আশা করছি যে আমরা এতে সাকসেসফুলও হব এবং হয়তো এটা এক বছরের পুরো প্রোটেকশনও দেবে। সো উই আর গোয়িং টু গেট ওয়ান ইন্ডিজিনাইজড ভ্যাকসিন বাই নেক্সট ইয়ার। এখন অবধি আমাদের যতজনের হয়েছে বললাম তো 500-র উপরে হয়ে গেছে, কারোরই কিছু মানে আনইভেন্টফুল, কারোরই কিছু হয়নি। ইতিমধ্যে ব্রিটেনে করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের হদিশ মিলেছে। ব্রিটেন ফেরত কয়েকজন ভারতীয় নাগরিকের শরীরেও সেই নতুন স্ট্রেন পাওয়া গেছে। এই প্রেক্ষাপটে সবার মুখে এখন একটাই প্রশ্ন, কবে বাজারে আসবে ভ্যাকসিন? অনির্বাণ বিশ্বাস ও বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। ফের উত্তপ্ত উঠল কোচবিহারের দিনহাটা। যুব তৃণমূলের পথসভা থেকে ফেরার পথে পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। জানবো আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্যের সঙ্গে টেলিফোনে কথা বলে। শুভেন্দু, ঠিক কি হয়েছে, কি জানতে পারছো? দেখো, যেটা অভিযোগ উঠেছে যে বড় শাকদল গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস দাস তিনি আজকে দিনহাটা একটি পথসভা ছিল, সেখান থেকে যখন ফিরছিলেন নিগমনগর ঘাটপাড়ের কাছে তিনি যখন বাইক নিয়ে যাচ্ছিলেন, অভিযোগ সেই সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে, যদিও গুলি তার গায়ে লাগেনি। এবং এরপরেই কিন্তু তিনি দাঁড়িয়ে যান এবং তার যারা অনুগামী অন্যান্য লোকজন ছিল তারা সেখানে ধাওয়া করে সেই দুষ্কৃতীদের এবং তাদের মধ্যে কয়েকজনকে আটক করে এবং তৃণমূলের দাবি যে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছয় সাহেবগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। এছাড়াও যেটা অভিযোগ উঠছে যে বিজেপির একটি স্থানীয় কার্যালয় সেটিতে হামলা হয়েছে এবং সেটা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে। সব মিলিয়ে কিন্তু আজ সন্ধ্যার পর থেকেই কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে বড় শাকদলের এই এলাকা। ধন্যবাদ শুভেন্দু। নতুন বছরে পুরনো ছন্দে মেট্রো। অফিস টাইম বাদে অন্য সময় লাগবে না ই পাস। 4 জানুয়ারি থেকে চলবে সকাল 9টা থেকে সন্ধ্যে 7:50 পর্যন্ত। 7 মিনিট অন্তর চলবে মেট্রো। করোনা সংক্রমণ রুখতে 22 মার্চ কলকাতায় বন্ধ করে দেওয়া হয় মেট্রো পরিষেবা। 176 দিন পর 14 সেপ্টেম্বর থেকে ফের গড়াতে শুরু করে মেট্রোর চাকা। তবে একগুচ্ছ নিয়মবিধি মেনে কম সংখ্যক ট্রেন চালানো হয়। দুটি ট্রেনের মধ্যে সময়ের ব্যবধানও ছিল বেশি। নতুন বছরে 4 জানুয়ারি থেকে আবার পূর্বের ছন্দে ফিরতে চলেছে মেট্রো। লকডাউনের আগে যে সময়সূচি ছিল তা ফিরছে আবার। সকাল 7টা থেকে চালু হবে আপ ও ডাউন ট্রেন। মেট্রো মিলবে রাত 10:30 পর্যন্ত। দিনের ব্যস্ত সময় দুটি মেট্রোর মধ্যে ব্যবধান থাকবে 7 মিনিট। তবে করোনা আবহে থেকে যাচ্ছে বেশ কিছু বিধি। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে প্রবীণ নাগরিক, মহিলা ও 15 বছরের নিচে মেট্রো যাত্রীদের জন্য সারাদিনই ই পাসে ছাড় থাকছে। তবে সকাল 9টা থেকে 11টা এবং বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত পুরুষ যাত্রীদের লাগবে ই পাস। দিনের বাকি সময় ই পাসে থাকছে ছাড়। শনিবার ও রবিবার কারোরই ই পাস লাগবে না, তবে এখনও টোকেন দেওয়া হচ্ছে না। মেট্রো রেল সূত্রে খবর, আপ ও ডাউন মিলিয়ে দিনে 228টি ট্রেন চলবে। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।